নমস্কার। প্রায় ১ মাস হয়ে গেল আরজিকরের সেই নৃশংস হত্যাকাণ্ডে এবং বিভিন্ন সমীক্ষা যা বলে যে তারপর থেকে ১ মাসে যেহেতু দিনে ৮০টিরও বেশি রেপ কেস থানায় জমা পড়ে থাকে, তার মানে সংখ্যাটা আন্দাজ করা যায় যে আরও কতগুলি রেপ কেস বা অন্যান্য শ্লীলতাহানি, বধূ নির্যাতনের কেস থানায় জমা পড়ে গেছে তারপর থেকে এবং হত্যাকাণ্ডে। এবং এই যে সংখ্যাটা বলা হচ্ছে বিভিন্ন সমীক্ষা অনুযায়ী যে দিনে ৮০টির বেশি কেস থানায় জমা পড়ে, তাহলে থানায় জমা না পড়া, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক বা অন্যান্য কারণে থানায় জমা না পড়া এই জাতীয় কেস কত হতে পারে তা আমরা আন্দাজ করতে পারি। আরজি করের এই নৃশংস হত্যাকাণ্ডের ঠিক ১ মাসের মাথায় মেমারির প্রাক্তনীরা একটি মিছিল আয়োজন করেছে আগামী ৯ তারিখ সেপ্টেম্বরের সোমবার বামুনপাড়া মোড় থেকে মেমারিতে। এবং এই ৯ তারিখেই রাজ্যের বিভিন্ন জায়গায় পথের দাবিতে অনেকে নামছেন, তারাও আগে নেমেছেন। এবং এই পথের দাবিগুলি কী কী? নারী এবং অন্যান্য লিঙ্গের মানুষজনের অধিকার এবং বিভিন্ন রকমের ভেদাভেদের বিরোধিতা, এইসব নিয়ে যারা সারা বছর লড়াই আন্দোলন করেন, কাজ করেন, তারা পথের দাবিতে আবারও পথে নামছেন আগামী ৯ সেপ্টেম্বর। এবং এই দাবিগুলির প্রধানতম হলো, মানে ১১ দফা দাবি আমি দেখেছিলাম একটি পোস্টারে, বিভিন্ন রকমের পোস্টারে। তো তার মধ্যে প্রথম এবং যে দাবিটি নিয়ে মানুষ মূলত রাস্তায় নামছে তা হচ্ছে আরজি করের এই নৃশংস হত্যাকাণ্ডটির সঠিক বিচার, সঠিক তদন্ত এবং সঠিক বিচার। এই ক্ষেত্রে যে সরকারি গাফিলতিগুলো দেখা গেছে এবং পরবর্তীকালে সরকারের যে ভাবমূর্তি এবং বক্তব্য দেখা যাচ্ছে, সরকারের লোকজনের যে বক্তব্য শোনা যাচ্ছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর যে কথাবার্তা, তিনি আজীবন যে ধরনের কথাবার্তা বলে থাকেন, তা অত্যন্ত পিতৃতান্ত্রিক এবং নারী বিদ্বেষী বলেই মনে হয়। এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা এই ঘটনাটার সময় আমরা দেখেছি যে আরজি করে সেদিনকে যদি গাড়ি না আটকানো হতো তাহলে হয়তো কী হতো আমরা জানি না, এবং গাড়িটি আটকাতেও কী বেগ পেতে হয়েছিল সেটাও আমরা দেখেছি। যে সিস্টেম ওই ঘটনাটিকে অ্যালাউ করে, একই সিস্টেমের জন্যই তো মানে কলকাতা থেকে এতটা দূরে মেমারিতে যখন একটি মেয়ে কোনো কেস ফাইল করছে, সেখানে অন্য বিষয়ে পড়ে, আগে কোনোভাবে খবর পেয়ে অভিযুক্ত পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাওয়ার আগে সে শাসক দলের নেতার সাথে কথা বলে চলে যাচ্ছে, সেই নেতা পরবর্তীতে আমাকে, যেহেতু আমি এনজিও হোক বা বিভিন্ন কারণে এসব ক্ষেত্রে থাকি, তো ওই ক্ষেত্রেও ছিলাম, তো মেয়েটির বাড়ির লোকজনকে এবং আমাকে ডাকা হয় এবং কেস তুলে নেওয়ার কথা এবং এ সমস্ত কথা বলা হয়। সেসব হয়নি, সে অন্য কথা, কারণ উনি জানতেন যে আমি কেস তুলে নিতে পারি, কিন্তু আমি এটা বলেই কেস তুলব যে উনি তুলতে বলেছেন। পরবর্তীতে আর তিনি প্রেশার দেননি আমার বক্তব্য শোনার পরে, সে অন্য কথা। কিন্তু সেই সিস্টেমের জন্যই মেমারির অন্যান্য ক্ষেত্রেও রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে এবং যারা নিউজ করেছিলেন সে সময়তে রেপ কেসগুলি, তারা পরবর্তীতে সেই নিয়ে কোনো তথ্য দিচ্ছেন না এখনও অবধি। একটি ছাত্রীর আত্মহত্যার কথা আমরা জানি, তার কী হলো তারপরে আমরা আর জানি না। যাকেই জিজ্ঞাসা করা হয় সে জানি, তো আর তো কোনো কিছু জানি না, কারণ আর তো কোনো খবর হয়নি। এবং এই মিডিয়ার এখন ভূমিকা কী, বর্তমান ভূমিকা কী? এই যে চারিদিকে এত লড়াই আন্দোলন চলছে, মানুষ কথা বলছে বিভিন্ন রকমের, সেই নিয়ে তারা কোনো প্রচার করছেন না। তারা এখনও শাসক দলের কবে কী ইভেন্ট হচ্ছে, কে কোথায় উপস্থিত রয়েছেন, সেখানে গিয়ে তারা লাইভ করছেন। তো এই মিডিয়া সেই সময় তো হয়তো সেই কেসটির কোনো নিউজ করেছিল, কিন্তু তারপরে কি হলো তারা তা জানাননি। কারণ এই মিডিয়া, মেমারির বিশেষ করে লোকাল মিডিয়া, তারা এইসব ক্ষেত্রে শাসক দলের চাপ খেয়ে থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের প্রচার তারা করে না। যেহেতু তারপরে তারা চিহ্নিত হচ্ছে না, একে তো কোর্টে প্রমাণিত হওয়া পর্যন্ত তারা অপরাধী নয়, অভিযুক্ত, তারাই হয়তো আবার রাত দখলে মেয়েদের রাত দখলে তারা সেখানে তাদের সাথে থাকছে বা তাদেরকে দেখা যাচ্ছে, এরকম জিনিস ঘটছে। এবং সেটা আমরা মেমারিতে দেখছি এবং কলকাতাতেও বিভিন্ন পোস্টে দেখছি সেই জিনিসটা। এবার এই ধরনের কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তা আপনারাও জানেন। এবার শাসক দলের কিছুজন, নির্দিষ্ট কিছুজন যে ধরনের ব্যবহার করছেন আমাদের সাথে, যারা আমরা পথের দাবিতে রাস্তায় নামছি বারবার, তো তাদের এই সিস্টেমকে টিকিয়ে রাখার দরকার আছে তাদের নিজেদের স্বার্থে। এরাই হয়তো কখনো মেমারির অভিযুক্তদের সাহায্য করেছিল বা
এদের অন্য কোনো স্বার্থ আছে, সেরকমই মানে যেভাবে আরজি করেও হয়তো ঠিকভাবে তদন্ত হলে কিছু করতে কেউটে বেরোতে পারে, সেরকমই এখানেও তাই। তো তারা প্রথমে চেষ্টা করেছিল যাতে সাধারণের সাথে মিশে যাওয়া যায়, তো তারা নাগরিক সমাজে আসার চেষ্টা করেছিল। তারপর শাসক দলেরও মানে এই নিয়ে প্রতিবাদ করা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়াল যে বিষয়টা সেই বিষয়তে তারা পৌঁছতেই পারছে না, কারণ তাদের সেই ধারণাই নেই। বরং আমরা শাসক দলের বিভিন্ন পোস্টে দেখছি বিভিন্ন রকমের নারী বিদ্বেষী পিতৃতান্ত্রিক মন্তব্য। মেমারির শাসক দলের একজন লিখছেন যে ধর্ষিতার মধ্যে কতটা সিমেন্ট কম পাওয়া গেছে সেই নিয়ে তিনি আলোচনা করছেন, মানে কম পাওয়া গেলে মনে হয় একটু পাপ কমে যাবে ওদের, এরকম ওরা মনে করছেন। সিমেন্ট পাওয়া গেছে এটাই তো আলোচ্য বিষয়, ঘোরতর আলোচ্য বিষয়, এটা বিষয়। সেখান থেকে সরিয়ে গিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা তৈরি করে সেটাকে চালানোর চেষ্টা করা হচ্ছে। মেমারি শাসক দলের বিভিন্ন নেতা বিভিন্ন রকম নারী বিদ্বেষী মন্তব্য করছেন, বিভিন্ন বিরোধী নেতাদের স্ত্রীদের সম্পর্কে কথা বলছেন, এবং একটি বিষয় তাদের প্রচণ্ড সমস্যা আছে যে কোনো ফাঁকা ফ্ল্যাটে লেনিন বুঝতে বুঝতে কিছু করা কি সেটা তারা উল্লেখ করেন না, কিন্তু আমরা ধরে নিতে পারি। এবার লেনিন হোক আর যে কোনো কিছুই হোক, তো বুঝতে কিছু একটা বুঝতে ফাঁকা ফ্ল্যাটে সম্মতি সহকারে কিছু করাটাই তো মনে হয় নর্মাল। তো তারা কি দাবি করতে চাইছেন যে পাবলিক প্লেসে অসম্মতি সাথে মানে কি বলতে চাইছেন তারা? এবং আসল বিষয়টি যে কি তা তাদের বোধগম্য হওয়ার কথাই নয়, কারণ তারা কথা শুনবেন না, তারা নিজেদের প্রশ্ন করবেন না। অনেক ছোটোবেলাতে, খুব ছোটও নয়, তখন পাড়ায় খেলার মুহূর্তে পাড়ার এক বন্ধু রাস্তা দিয়ে যাওয়া কোনো একটি মেয়েকে কিছু একটা বলেছিল, তাতে আমি কিছু বলাতে ছেলেটির মা দূর থেকে বলেছিল এটাই তো বয়স, এখন করবে না। তো এইখান থেকে মনে হয় আমাদের নিজেদের প্রশ্ন করা বন্ধ হয়ে যায় যে কি হচ্ছে, কেন এরকম হচ্ছে, অন্যজন কি বলছে। এই পিতৃতান্ত্রিকতার শিকার পুরুষ মহিলা দুজনেই হয়, এবং অন্যান্য লিঙ্গের মানুষরা হয়ে থাকেন, এবং সেই পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধেই লড়াইটা, যে একজন মেয়ে ফুলের মতো হবে আর একজন পুরুষ কাঁটার মতো হবে, হিরো একটা ব্যাপার, মানে এসব নয়। এবার এইগুলো যদি প্রাথমিকভাবে আমরা আলোচনা করতে শুরু করি, হ্যাঁ সেটা মেমারির মতো জায়গাতে একটু চাপে, কিন্তু আলোচনা তো হয়, আমরা তো করে থাকি। তো এমন নয় যে সেই আলোচনায় পার্ট নেওয়া যায় না বা নিজেকে প্রশ্ন করা যায় না। নিজেকে প্রশ্ন করতে পারলে, কথা বলতে পারলে, আলোচনা করার মতো মানে সৎসাহস থাকলে তবে না, তা না হলে এরকমও দেখা গেছে যে হয়তো কোনো মিছিলে দখল মানে দখল, রাত দখল মানে রাত দখল, মেয়েদের রাত দখল মানে মেয়েদের রাত দখল, সেখানে গিয়ে কোনো পুরুষ হয়তো বলছেন যে মিছিল এগোচ্ছে কেন, আমি এগোতে বলেছি তো, এবং সেটা আবার অবশ্য কেউ মেনেও নিচ্ছেন যে হ্যাঁ তাই তো বলেনি তো, মানে এই ব্যাপারটা, এইটা হচ্ছে পিতৃতান্ত্রিকতার একটা উদাহরণ। তো এইটার বিরুদ্ধেও লড়াই, এটার বিরুদ্ধে সারা বছরের লড়াই। আজকের আলোচনার মুখ্য বিষয় পথের দাবির প্রথম দাবি আরজি করের নৃশংস হত্যাকাণ্ডের সুবিচার এবং তদন্ত। তা হয়তো প্রকারান্তরে সিস্টেমকে গিয়ে আঘাত করে, সেই জন্যই হয়তো সেটা বাঁচানোর জন্য এত প্রচেষ্টা করা হচ্ছে, এবং এই আন্দোলনকে ভাঙার বিভিন্ন রকমের চেষ্টাও করা হচ্ছে এবং হবে, সেটা হয়তো বল প্রয়োগ করে নয়। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এইটুকু বুদ্ধি শাসক দলের আছে, তারা অন্যভাবে চেষ্টা করছে, সেই দিকগুলো থেকে সচেতন থাকতে হবে। এবং একই সাথে বিরোধী দলের মধ্যে দল আছে যাদের গোটা দলের বেশিরভাগটাই হয়তো রেপিস্ট অথবা পিতৃতান্ত্রিক তো বটেই, তাদের মহিলারা পর্যন্ত, মানে মেমারিতে যখন ভারতীয় জনতা পার্টির একটি সভা চলছিল বামুনপাড়া মোড়ে ভোটের আগে, প্রার্থী এসেছিলেন তাদের, সেখানে তিনি যেরকম মন্তব্য করছিলেন অন্য দলের মহিলা প্রার্থীকে নিয়ে, সেটা তারা এনকারেজ করছিলেন সেখানে বসে। তো একটা চেষ্টা চলবে যে এদের সাথে আমাদের গুলিয়ে ফেলার, যেহেতু তাতে শাসক দলের লাভ থাকতে পারে, সেদিক থেকে মানুষজনকে সাবধান থাকতে হবে, যারা বুঝতে পারছেন যে প্রকৃতপক্ষে লড়াইটা কিসের বিরুদ্ধে।
তো তাদের পক্ষ বেছে নিতে হবে এবং সেই পক্ষ বাঁচতে গিয়ে দেখা যাবে যে শাসক দলের সাথে কিছু বিরোধী দলকেও হয়তো আমরা চিহ্নিত করতে পারব বিপক্ষে ঠেলে দেওয়ার জন্য এবং কারণবশতই পারব। সেই নিয়ে এবং পথের দাবির অন্যান্য বিষয়গুলি নিয়ে আমরা পরে আবারও আলোচনা করব। প্রথম দাবি নিয়ে আলোচনা করতে গিয়ে কথাগুলি উঠে এলো আর.জি. করের এবং অন্যান্য সমস্ত যে কেসগুলি পেন্ডিং রয়েছে, বেশিরভাগ কেস বধূ নির্যাতনের থেকে শুরু করে রেপ কেস অবধি, সেগুলির উপর তদন্ত করা হোক এবং যে কেসগুলি হয়তো থানায় জমা পড়েছে কোনো অরিজিনাল ডায়েরি হয়ে বা কোর্ট অব্দি পৌঁছয়নি, সেগুলিকেও দেখা হোক। আপাতমস্তকে সিস্টেমটা নিয়ে, সিস্টেমটার এগেনস্টে কথা হোক, সেগুলো আমরা হয়তো পথের দাবির অন্যান্য বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করব তখন আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোকপাত করব। যে যেখানে যেভাবেই কাজ করছে না কেন, প্রত্যেকেরই মানে একটা স্লোগানই থাকছে কমন, উই ওয়ান্ট জাস্টিস। তো সুবিচার প্রথম দাবি।